অসংখ্য ধন্যবাদ জনাব আবেদীন। চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দুর্গাপূজা সুন্দরভাবে শেষ হয়েছে কিন্তু ভারত ক্রমাগতভাবে হিন্দুদের উপর নির্যাতন ও অত্যাচার করছে এবং দেখা যাচ্ছে যে মানে সরকার এবং মিডিয়া মানে অত্যাচার করে তারা বলছে সরকার এবং মিডিয়া দিয়ে মানে ব্যবহার করে তারা একটা মানে ক্যাম্পেইন করছে তাদের পক্ষ থেকে। তাদের বিভিন্ন মিডিয়াতে আপনি দেখছেন যে কিভাবে তারা নির্লজ্জের মতো মানে উস্কে দিচ্ছে একটা সাম্প্রদায়িক সহিংসতা মানে করার একটা প্রচেষ্টা তারা নিচ্ছে। আর এদিকে হাসিনাকে আপনি জানেন যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়েছে। এবং সেই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে নাকি সে বিশ্বব্যাপী ঘুরে বেড়াতে পারবে। এ ধরনের সংবাদও কিন্তু বেশ উৎসাহের সাথেই কিছু গণমাধ্যম প্রচার করছে। তো এখন এই যে হাসিনাকে যে একটা ট্রাভেল পারমিট দেয়া হলো, তো এর মাধ্যমে তো মানে তার যে অপপ্রচার বা চক্রান্ত এটা আন্তর্জাতিকভাবে যাতে সে করে বেড়াতে পারে, সেরকমই একটি সুযোগ তাকে করে দিল ভারত। তো এখন আমি আপনাকে জানতে চাই যে, এই যে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা যেভাবে একটি তাদের মিডিয়া গুলো ব্যবহার করে একটা ক্যাম্পেইন করে গেল এই ক্যাম্পেইনটা আপনি দেখলেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে তারা একটা ট্রাভেল পারমিট দিয়ে তাকে বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার একটা সুযোগ তারা করে দিল। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আপনি একদম ঠিকই বললেন। এই যে দুর্গাপূজাটা বাংলাদেশে তারা স্যাবোটেজ করার জন্য অনেক কিছু করছে বলে, অনেক ষড়যন্ত্র করছে বলে আমরা বিভিন্ন মানে তথ্যে আমরা জানতে পেরেছিলাম। তো বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল এবং ল এনফোর্সিং এজেন্সি এবং সরকার অত্যন্ত কেয়ারফুল ছিল এবং ফলে মারাত্মক কোনো ঘটনা ঘটাতে পারে না, যদিও টুকিটাকি কিছু ঘটনা ঘটছে। একটা ঘটনা, ছোট ঘটনা, যেটা নরেন্দ্র মোদী নাকি একটা সোনার মুকুট দিয়েছিল ওই যে সাতক্ষীরা যশেশ্বরী মন্দিরে, সেটা নাকি চুরি হয়েছে। অথচ ভারতে 10টা মুকুট চুরি হয়েছে। এটা নিয়ে তাদের আমি বিএনপির ওয়েবসাইটে দেখলাম, এটা একদম প্রমাণ সহ ওদের মিডিয়াতে আসছে, কিন্তু এগুলো নিয়ে তেমন ভারতের সরকার কোনো মাথা ব্যথা নেই। অবশ্যই এটা নিন্দনীয়। কারা করছে? আমাদের সরকার, আমি দেখলাম একজন উপদেষ্টাও সেখানে গেছে, পুলিশ তৎপর, এবং আশা করি এটা খুব সহসা উদ্ধার হয়ে যাবে। না, সবচেয়ে বড় কথা হচ্ছে জনাব আবেদীন যে তারা যে দাবি করেছে যে ৫ আগস্টের পর থেকে হিন্দুদের উপর একটা সহিংসতা বা নির্মমতা নাকি চালানো হয়েছে বাংলাদেশে। অথচ আমাদের কাছে যে অফিসিয়াল যে ফ্যাক্টস অ্যান্ড ফিগারস এসেছে, একটা তালিকা আমি দেখলাম যে ১৭০০ মানুষের একটা যারা মারা গিয়েছে তার তালিকা করা হয়েছে। সে তালিকায় মাত্র ২ জন হিন্দু মানুষের নাম পাওয়া গিয়েছে। বাকি সবাই মুসলিম। তো আপনি দেখুন যে ১৭০০ মানুষ এই আন্দোলনে আত্মত্যাগ করেছে। তাদের মাঝে মাত্র ২ জন হিন্দুর সংখ্যা পাওয়া গিয়েছে। ২ জন হিন্দু, আর বাকি সবই মুসলিম। তো তারপরে যদি তারা বলে যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, হিন্দুরা মারা গিয়েছে, মানে এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর কি হতে পারে? না, না, ভারতের সরকার মানে এই যে মৌলবাদী ভয়ঙ্কর আরএসএস এর এই যে সরকার এবং ভারতের তৃতীয় শ্রেণীর মিডিয়া, আপনি জানেন ভারত যে এখন কত নোংরা রাজনীতি করতেছে। আমাদের দর্শক শ্রোতাদেরকে বলি, গতকাল কানাডাতে ভারতের হাই কমিশনার মানে 1 নম্বর ব্যক্তিকে সহ 6 জন, এই যে আপনার নির্জর যে শিখ হত্যা হয়েছে গত বছর জুন মাসে, হরদীপ সিং নির্জরকে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার 1 বছর পরে ভারতকে কোঅপারেট করতে বলছে। যখন কোঅপারেট করে নাই, গতকাল অটোয়া থেকে, কানাডার রাজধানী অটোয়া থেকে ভারতের হাই কমিশনার ভার্মা সহ সঞ্জীব কুমার ভার্মা সহ 6 জনকে বহিষ্কার করছে। এখন এটা নিয়ে আপনি জানেন গত 1 বছর ধরে চলতেছে এবং সে এই হত্যাকাণ্ডে এই হাই কমিশনার সরাসরি জড়িত ছিল। অর্থাৎ ভারত কোন লেভেলে গেছে এবং এই ভারতের এই উগ্রবাদী সরকার যে কোন ভয়ঙ্কর পর্যায়ে আপনার কর্মকাণ্ড চালাচ্ছে তার আরেকটা প্রমাণ। এটা গত বছর থেকে শুরু, এই বছর এখনো চলতেছে। এবং গতকাল কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এবং পরিষ্কারভাবে পার্লামেন্টে বলছে যে আমরা ভারতকে বলছিলাম তোমরা এদেরকে হয় ডিপ্লোম্যাটিক একটা ইমিউনিটি থাকে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে না, যে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে চাই, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি উঠে নাও, জেনেভা কনভেনশন অনুযায়ী আদার ইমিউনিটি থেকে তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। তাদেরকে আমরা সরাসরি লিঙ্ক পাইছি, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। হরদীপ সিং নির্জরের হত্যাকাণ্ডে হাই কমিশনার জড়িত। আপনি চিন্তা করেন ভারত কোন লেভেলে গেছে। তো তারা সেটা করে না। পরে গতকাল তাদেরকে 48 ঘন্টার নোটিশ দিছে,
ভারতও পাল্টা করতেছে, নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখবেন পত্রিকায় টেলিভিশন এগুলো এখন কথা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভারত এই যে আরএসএস, এই যে মোহন ভাগবত, এই যে আরএসএস এর, আপনি তো জানেন বিজেপির মাদার সংগঠন হচ্ছে আরএসএস। আরএসএস এর সভাপতি মোহন ভাগবত সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে কি বলছে জানেন? আমাদের মানুষদেরকে, বাংলাদেশের জনগণকে এবং বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি কে বলবো, এবং আরো পার্টিকুলারলি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে দেখতে হবে ভারত কি করতেছে। আপনাদেরকে থিঙ্ক ট্যাঙ্কদেরকে এনগেজ করতে হবে যে ভারতের মোহন ভাগবত কি করতেছে, আরএসএস কি করতেছে, ভারতের এই যে আপনার হাসিনাকে নিয়ে কি করতেছে। হাসিনাকে নিয়ে পরে আসতেছি। মোহন ভাগবত 2046 সালে তাদের প্ল্যান আছে, আপনি জানেন তো, আমাদের দর্শকরা জানেন। অর্থাৎ 1947-এ দেশ ভাগ হয়েছে, 2047 সালের মধ্যে এইটাকে অখণ্ড ভারত করার জন্য তাদের যে প্ল্যান, তাদের যে স্বপ্ন, তারা কিন্তু সেটা বলে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো পাত্তা দিচ্ছি না, আমরা দৌড় কি হবে। এবং মোহন ভাগবত পরিষ্কার করে বলছে যে হাসিনাকে যতদিন পর্যন্ত ক্ষমতায় তারা না পৌঁছাবে, না ফেরত আনতে পারবে, ততদিন পর্যন্ত তারা সবকিছু করবে। এবং আপনি যে বললেন তারে ট্রাভেল ডকুমেন্ট যেটা দিছে, সেটা ডিপ্লোম্যাটিক ট্রাভেল ডকুমেন্ট দিছে। এবং আপনি ভারতীয় মিডিয়ার এই যে এই লোকটা মনোজ দাস নামে এক সাংবাদিক, সে গতকাল বলল যে হাসিনাকে জেড প্লাস ক্যাটাগরির আপনার সিকিউরিটি দেওয়া হচ্ছে। আপনি জানেন জেড প্লাস ক্যাটাগরিতে ভারতে মোটামুটি 20-30 জন মানুষ আছে। এসপিজি একটা সিকিউরিটি, যেটা শুধু প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী, স্পেশাল প্রোটেকশন গ্রুপ যেটাকে বলে, এর বাইরে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে এস পার দিস মনোজ দাস। এবং আপনি শুধু ট্রাভেল পাস দেয় নাই, সত্য মিথ্যা জানি না, সে টিউলিপ সিদ্দিকীর ফেসবুক ভেরিফাইড ফেসবুক উদ্ধৃতি দিয়ে বলছে, আমি ঢুকতে পারি নাই টিউলিপ সিদ্দিকীর ফেসবুক, আমি জানি না আমাদেরটা ব্লক করছে কিনা। সে টিউলিপ সিদ্দিকীর ফেসবুক উদ্ধৃতি দিয়ে বলছে 23 তারিখ হাসিনা যাবে সুইজারল্যান্ড, 23 অক্টোবর, সরি 24 অক্টোবর। 24 অক্টোবরের আগে 23 অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, মানে পদচ্যুত প্রধানমন্ত্রী, তারা সাবেক বলতে চাচ্ছে না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী আপনার জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠক করবে। হাসিনার সাথে আর কে যোগ দেবে হাসিনার পক্ষে এটা বলা হয়নি। 23 তারিখ, 23 অক্টোবর। 24 অক্টোবর যাবে সুইজারল্যান্ড, সেখানে একদিন থাকবে, 2 দিন থাকবে। 26 অক্টোবর যাবে সে ফিনল্যান্ড এবং 28 অক্টোবর যাবে সে টার্কি, এস পার দিস মনোজ দাস। তারপরে সে ভারতে ফেরত আসবে, আপনি জানেন। এবং এই জন্য তাকে স্পেশাল চার্টার্ড প্লেন দেওয়া হবে এবং সেখানে এই জেড প্লাস ক্যাটাগরিতে 55 জন কমান্ডো থাকে তার সাথে। 55 কমান্ডো নিয়ে সে ভারতের সরকারের দেওয়া প্লেন নিয়ে সে বিদেশ যাত্রা করবে বলে মনোজ দাস তার ইউটিউব চ্যানেলে টিউলিপ সিদ্দিকীর উদ্ধৃতি দিয়ে এটা বলছে। টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের মন্ত্রী, একজন জুনিয়র মন্ত্রী এবং এমপি। এখন আমি বিএনপি কে বলবো, এই যে আপনারা যে ভারতের সাথে মানে সম্পর্ক তো ভারতের সাথে রাখতে হবে, ভারতের সাথে মারামারি করতে আমরা আপনাদেরকে বলবো না, বাট আপনাদের কোন থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতেছে? এই যে প্রফেসর শাহিদুজ্জামান সাহেব বললেন, আবার আমাদের ডাক্তার জাহিদ সাহেব দেখলাম এটা রিফিউট করলেন, এই যে বা এটা নিউক্লিয়ার আমব্রেলা নিয়ে কথাবার্তা। নিউক্লিয়ার আমব্রেলা 4টিখানি ব্যাপার না, আদৌ পাকিস্তান দেবে কিনা বা আমাদের নেওয়া উচিত কিনা, এগুলো অনেক বিতর্ক হতে পারে, আমরা সেদিকে যাব না। আমি বলতে চাচ্ছি হাসিনাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আপনারা নির্বাচন চাচ্ছেন, ক্ষমতায় যাবেন, ডক্টর ইউনূস সরকারকে প্রেসার দিচ্ছেন, সবই ঠিক আছে। রাজনীতি করতে হলে নির্বাচন ছাড়া, সরকার এমনিতেই যতই হোক নির্বাচন ছাড়া, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো স্টেবিলিটি আসবে না, এটা আমি আপনাদের সাথে 100% একমত। কিন্তু ভারত কি করতেছে?
আপনাকে নির্বাচনটা করতে দিবে কিনা, আপনাকে হাসিনাকে নিয়ে তাদের যে এই যে ভারতের এই কথাগুলা, আপনি মোহন ভাগবত আরএসএস এর সভাপতির কথা আপনি ফেলে দিতে পারবেন? আমি তো বললাম না, আমাদের বিভিন্ন পত্রিকায় রিপোর্ট আসছে, এই যে মোহন ভাগবতের এগুলো অনেকগুলো পত্রিকায়, মানব জমিন, প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, সব পত্রিকাগুলো আসছে। এগুলো নিশ্চয় আপনারা দেখেন, নিশ্চয় আপনারা অ্যানালাইসিস করেন। বিএনপির ভুল কি ছিল 2001 থেকে 2006 সালে? ইউ নেভার এভার অ্যানালাইজড হোয়াট ইজ হ্যাপনিং বিহাইন্ড দ্য সিন। আপনাদের চোখের বাইরে কি ঘটতেছে, যেটার জন্য আমাদের দেশকে, আপনার দলকে, জিয়া পরিবারকে, বাংলাদেশের মানুষকে আজকে 17 বছর যে কম্পেনসেশন দিতে হলো, আমাদের জীবন যে ওষ্ঠাগত হলো, আপনারা কি চিন্তা করতেছেন? বিশেষ করে মিস্টার তারেক রহমান এবং মিস্টার ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে বলবো, ভারত যে হাসিনাকে এগুলো নিয়ে করতেছে, এগুলো সত্য কিনা? সত্য হলে আপনাদের কি করা উচিত? আপনারা প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল, যে কোনো ভালো নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু ভারত যে এগুলো করতেছে, আপনারা ভারতের সাথে এই যে একদম মানে ওপেনলি বলে দিলেন মিস্টার ফখরুল, আপনি সেদিন ভারতের সাথে, ভারত এতদিন কি করছে? ভারতের এই কর্মকাণ্ড থেকে আপনি কি শিক্ষা নিলেন? আপনাদেরকে সারা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটা ভালো নির্বাচন চাইছিল, ভারত কোনো অবস্থাতেই চায়নি। সেখান থেকে আপনি কি শিক্ষা নিছেন? সেখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? এই যে এখন এগুলো কর্মকাণ্ড করতেছে, এগুলো আমি মনে করি 100% সত্য, 100%। কারণ আমি এইসব নিউজ অনেক অ্যানালাইজ করার চেষ্টা করছি, তথ্য জোগাড় করার চেষ্টা করছি, এবং তারা অনেক কিছু তো প্রকাশ করে না, যেগুলো প্রকাশ করে এগুলা আপনারা কি একটু অ্যানালাইজ করবেন না? শুধুমাত্র নির্বাচন কখন কখন ক্ষমতায় যাবেন, কখন দেরি হচ্ছে কেন, 6 মাস না 1 বছর, 1 বছর না 3 মাস, এগুলা নিয়ে গুদাগুদি করতেছেন। 17 বছর তো কথা বলতে পারেন না, নির্বাচন তো দূরের কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনাদের এই যে বাংলাদেশি যে থিঙ্ক ট্যাঙ্ক, এই যে বিআইডিএস আছে, তারপরে এই যে মেজর জেনারেল মনিরুজ্জামানের একটা আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি, আর হাসিনা তো এখনো 2টা করছে, সিপিডি কি করতেছে আমরা জানি না। এই যে রেহমান সুমানের ভাই ফারুক সুমান, ফরমার ফরেন সেক্রেটারি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট একটা করছে, ওখানে দেখলাম সালমান রহমান টমান, এই যে ফারুক কান্টান, এরা হইলো ডাইরেক্টর। তো আপনারা কি করতেছেন? প্লিজ আপনাদেরকে বলবো, আপনারা এনগেজ করেন what really India is trying to do again, what India trying to destabilize our country, how। এটা যদি আপনারা শত্রুকে যদি আপনি না চিনেন, এই যে আমাদের সংবিধানে আছে যে বন্ধুদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, আমরা যে সমালোচনা করতেছি এটা তো সংবিধান বিরোধী। এই যে ডক্টর কামালরা, যারা সংবিধান বিশেষজ্ঞ খুঁজতেছেন সংবিধানের জন্য, আমরা যে ভারতের বিরোধিতা করতেছি, সমালোচনা করতেছি, এটাও সংবিধান বিরোধী। ডক্টর কামালরা এটাই সংবিধানে রাখছে। তো সুতরাং এই পরিপ্রেক্ষিতে আপনাকে বলবো, ভারত, আমার বাংলাদেশের হিন্দু বন্ধুদেরকে বলবো, ভারত কি আপনাদের বন্ধু? অবশ্যই ভারত আপনাদের বন্ধু না। আমার হিন্দু বন্ধুরা, আমি এই যে প্রামাণিক, এই যে কি প্রামাণিক ওনার নাম, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি ধন্যবাদ দিব। এই ভদ্রলোক একসময় আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু উনি ক্যাটাগরিক্যালি কিছু কথা বলছেন, ভিতরে গিয়েছে আমি জানি না, ভেরি নাইসলি। আমার হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের নেতা, বিশেষ করে হিন্দু নেতাদেরকে বলবো, আমাদের দেশে আপনারা বাংলা একজন মুসলমান হিসেবে, একজন মুসলমানের যে অধিকার, আপনার সেই অধিকার, এবং আমরা কোনোদিন আপনাদেরকে সংখ্যালঘু বাংলাদেশের মানুষ মনে করি না। আমরা মসজিদ মন্দির এগুলো একাকার আমাদের দেশে। ভারত যেগুলো করতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হাসিনা কেন্দ্রিক। আপনারা আওয়ামী লীগের হাসিনা থেকে বেরোতে হবে, আপনারা বাংলাদেশকে দেখতে হবে, এবং ভারতের এই কর্মকাণ্ডের সবচেয়ে বেশি প্রতিবাদ করা উচিত এই গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মতো আপনাদেরকে। কারণ ভারত আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে চায়, আমাদের সার্বভৌমত্বে আঘাত হানতে চায়। হাসিনাকে চার্টার প্লেন করে এরকম এই সিকিউরিটি দিয়ে বিদেশ যদি সত্যিকারের পাঠায়, তাহলে আমরা উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। আমি সকল রাজনৈতিক দলকে বলবো, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে ভারত সত্যিকার অর্থেই আমাদের এই যে চেঞ্জ, এটা মেনে নিতে পারতেছে না, এবং তারা আমাদেরকে ছলে বলে কলে কৌশলে
আমাদেরকে ডিস্টেবলাইজ এবং আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য তারা মাঠে আবার নামছে। আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একাত্ম হয়ে এর প্রতিরোধ করতে হবে। কারণ দেশপ্রেম কোন ব্যক্তির জন্য না, কোন ধর্মীয় জন্য, দেশের জন্য। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক, সকল ধর্মের নাগরিক আপনারা দেশপ্রেমী। এই উগ্রবাদী মোদি, এই আরএসএস, এদেরকে আমরা প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিহত করব।